পুরো বাংলাদেশে আপনারা যারা মধ্যবিত্ত আছেন, আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ মধ্যবিত্তরাই ম্যাক্সিমাম টাইম এটা বলার চেষ্টা করে যে আমরা যেহেতু মধ্যবিত্ত, আমরা সমস্যায় পড়লে কারো কাছে হাতও পাততে পারি না, আবার ধনীদের মতো যেটা ইচ্ছে সেটা করতেও পারি না। আপনার কিছু ভুল সিদ্ধান্তের কারণেই এটি বারবার ঘটছে আপনার সাথে। আজকে আমি আপনাকে কিছু পরামর্শ দিব, সেটি যদি মেনে চলতে পারেন তাহলে আপনাকে কখনো কারোর কাছে হাতও পাততে হবে না, আবার ধনীদের মতো ধনীরা যেভাবে খরচ করে ঠিক একইভাবে আপনিও চলতে পারবেন একটু কম বেশি। মধ্যবিত্তদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানসিক সমস্যা। আমি এমন অনেক মধ্যবিত্তকে দেখেছি যারা লোক দেখানো খরচ করে, যারা ম্যাক্সিমাম টাইমে উচ্চবিত্তের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করে। আমি এমন অনেক মধ্যবিত্তকে চিনি যারা পরিবারে অনেক কষ্ট করলেও সন্তানদেরকে সেই উচ্চবিত্ত সন্তানদের সাথে তাল মিলিয়ে চলার জন্য অনেক কিছু করে, যেটা সন্তানের জন্যও ক্ষতিকর, এমনকি ওই মধ্যবিত্ত পরিবারটির জন্য মারাত্মক ভুল। দেখুন, আপনার সন্তান তো জানেন আপনার কাছে কত টাকা আছে। আপনি তাকে ছোটবেলা থেকে যেভাবে গড়ে তুলবেন সে সেভাবেই গড়ে উঠবে। মধ্যবিত্তদের সবচেয়ে বড় সমস্যা, তারা যখনই কিছু টাকার মুখ দেখে, যখনই একটু বাড়তি আয় হয়, সেটিই তারা জীবনের ব্যয় হিসেবে যুক্ত করে। কিন্তু এখানে মূল ব্যাপার হচ্ছে আপনার যেটা বাড়তি আয় হবে সেটাকেই বিনিয়োগ করা, সেটাকেই সঞ্চয় করা এবং সেটাকে কোনোভাবেই আপনার ব্যয়ের সাথে যোগ না করা। মনে করেন আপনার প্রতি মাসে জীবনযাত্রায় চলে যাচ্ছে 1,00,000 টাকা। এখন আপনার হঠাৎ করে দেখলেন যে অন্য একটা আয়ের উৎস তৈরি হয়েছে যেখান থেকে আরও 20,000 টাকা আপনার কাছে আসছে। এখন আপনি যখন দেখলেন যে আপনার 20,000 টাকা বাড়ছে আর আপনি 1,20,000 টাকা মাসে খরচ করার প্ল্যান করলেন এবং মনে মনে ভাবলেন আরেকটু ভালো থাকলে বা আরেকটু কিছু করলে সম্ভবত উচ্চবিত্তর মতো দেখাবে আমাকে। এই যে ব্যাপারটি, আপনাকে মানসিকভাবে যেমন আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি অর্থনৈতিকভাবেও কিন্তু আপনি ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছেন। আর এই একটি ভুলের কারণেই কিন্তু ম্যাক্সিমাম মধ্যবিত্তরাই আস্তে আস্তে নিম্ন মধ্যবিত্ততে পরিণত হয়। আপনার খরচের সীমারেখাটা ম্যাক্সিমাম টাইমে সমান রাখতে হবে। প্রতি মাসেই বাড়তি কিছু টাকা যে হঠাৎ খরচ, হঠাৎ ব্যয়, এভাবে চিন্তা করে কিছু টাকা রাখতে হবে। তার মানে আপনার গেস্ট আসতে পারে, আপনার হঠাৎ করে বাসার একটা ফ্যান নষ্ট হতে পারে, আপনার একটা যে কোনো কিছু হতে পারে, সেটার জন্য আপনি আলাদা করে কিছু টাকা সঞ্চয় করতে পারেন এবং বিপদকালীন সময় সেটি খরচ করতে পারেন। কিন্তু কোনোভাবেই বাড়তি টাকার উৎস থেকে একটি টাকাও আপনার ব্যয়ের সাথে প্রতি মাসেই অ্যাড করা যাবে না। মধ্যবিত্তরা যে ভুলটি করে, জীবনযাত্রার মানকে লোক দেখানো মানে পরিণত করতে গিয়ে তারা বিনিয়োগ করতে ভুলে যায়, সঞ্চয় করতে ভুলে যায়, এমনকি তারা ভবিষ্যতের ভাবনাটা ভাবাও ভুলে যায়। দেখুন, আপনি 10 বছর আগে কি কিনে খেয়েছিলেন আর কেমন জীবন যাপন করেছেন সেটি কিন্তু মানুষ ভুলে যাবে। আর তাই আজকের একটি কঠিন সিদ্ধান্ত এবং মানসিক নিয়ন্ত্রণ হতে পারে 10 বছর পরে আপনার সুন্দর জীবনের একটা উৎস। অবশ্যই আপনাকে খরচ করার সময় লিখে খরচ করতে হবে, এর কোনো বিকল্প নেই। প্রতি মাসে আপনাকে আলাদা আলাদা করে টাকাটাকে ভাগ করতে হবে। মধ্যবিত্তদের আরেকটা মূল সমস্যা হচ্ছে তারা টাকাগুলোকে একই সাথে রাখে এবং মনে করে অনেক টাকা, তারপর প্রথম দিকে বেহিসেবে খরচ করে, শেষের দিকে গিয়ে দেখা যায় যে কারো কাছ থেকে ধার করতে হচ্ছে অথবা টানা পড়েনে মুখ লুকোতে হচ্ছে। আপনাকে খরচের ধারাবাহিকতা মেনটেন করতেই হবে। মনে করেন আপনার পারিবারিক খরচ মাসে 40,000 টাকা, তাহলে আপনাকে কি করতে হবে? সাপ্তাহিক 10,000 টাকা আপনাকে কাছে রাখতে হবে বা হিসেবে রাখতে হবে বা সেভাবে খরচ করতে হবে। আপনি 1 সপ্তাহের বাজার করবেন, আর খুব যদি মনে হয় যে না 1 মাসের বাজার কিছু জিনিস কিনে রাখা দরকার, সেক্ষেত্রেও আপনি সেটাকে ভাগ ভাগ করে ব্যবহার করবেন। আপনার চলার পথের ভুলই হতে পারে আপনার ভবিষ্যৎ ধ্বংসের অন্যতম কারণ। আপনাকে আজকে আমি একটা ছোট্ট হিসেব দিব, 10 বছর পরে আপনি এবং আপনার পরিবার কোন অবস্থানে যাবেন সেটি একটু মিলিয়ে নিন। আমার পরিচিত একজন একটা খাল কিনেছিল, একেবারেই গর্ত, মানে অনেকখানি গর্ত। তো তাকে অনেকেই বাধা দিয়েছিল, তুমি খাল কেন কিনবে, খাল কিনো না, খাল কিনো না। তো সে মনে করেছিল না, এই অল্প কিছু টাকা কিনে রেখে দিই, না হলে সেল করে দিব, জমির দাম তো আর কখনো কমে না, অন্ততপক্ষে সমান সমান টাকা তো পাবো। অবাক করা ব্যাপার হলেও সত্য, সেই খালের দাম এখন কোটি টাকার উপরে। আপনাকে বিনিয়োগের ঝুঁকি নিতেই হবে। মধ্যবিত্তদের প্রথম টার্গেট এটাই হতে হবে, আমার
খরচকে আমি সীমাবদ্ধ জায়গায় রেখে বাড়তি যত টাকা আসবে সেটাকে আমি আমার সব কিছুই বিনিয়োগের জায়গায় অন্তর্ভুক্ত করব। যারা সিটিতে বসবাস করে তাদের তো এখন জায়গার দাম তো অনেক বেশি, জায়গা কেনাটা খুব সমস্যা। যদি পারেন কয়েকজন মিলে শেয়ারে এখন বিভিন্ন জায়গাতে জমি বিক্রি হয়, সেখানে আপনি শেয়ার কিনে রাখতে পারেন। বিভিন্ন জায়গাতে এখন দোকান কিনতে পাওয়া যায়, দোকানের শেয়ার পাওয়া যায়, আপনি দোকানের শেয়ার কিনে রাখতে পারেন। মনে করেন গ্রামে আপনার অনেক জমি আছে, সেখানের বিশেষ কিছু জমি খুব একটা কাজে লাগে না, যদি পারেন সেখান থেকে কিছু জমি সেল করে ঢাকা বা আপনি যে জেলা শহরে থাকেন সেখানে ছোট্ট একটা কিছু কিনলেও ওই জমির দাম 5 বছর পর যা হতো এইখানে 1 বছরে তার চেয়ে বেশি হবে। আপনি এমন কিছু জায়গায় ইনভেস্ট করবেন যেগুলোতে আপনি সরাসরি উপস্থিত না থেকেও সেগুলো থেকে টাকা বাড়তে থাকবে। ইমার্জেন্সি নগদ টাকা লাগতে পারে, সেজন্য কিছু স্বর্ণ কিনে রাখতে পারেন। আর যখন মনে হবে যে না আসলে আমি এমন একটা সম্পদ করি যেটা ভবিষ্যতে আমার অনেক টাকা এনে দেবে, সেজন্য আপনি অবশ্যই জমি কিনতে পারেন। থার্ড নাম্বার যে ব্যাপার, আপনার কাছে মনে হতে পারে যে ইনস্ট্যান্ট মানে একদম আমাকে এনি টাইম আমার টাকা লাগতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আপনি ক্যাশ জমা রাখবেন। একটা মানুষের জীবনে 3টা জিনিস অবশ্যই থাকতে হবে: ক্যাশ টাকা, জমি, স্বর্ণ। এই 3টা জিনিসই আপনাকে কখনোই ঠকাবে না এবং আপনাকে সব রকমের সুবিধা দিবে। কথায় আছে না, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। আজকের ছোট্ট একটি বিনিয়োগ, আজকের ছোট্ট একটা সঞ্চয় হতে পারে আপনার ভবিষ্যতের অনেক বিরাট একটা সম্পদ। আমার দাদি ছিলেন অত্যন্ত ধনী পরিবারের সন্তান, তবুও স্বামীর সংসারে এসে উনি এমন একটি কাজ করেছিলেন যেটি আমার জীবনে একটা বিশাল উদাহরণ। মানে সংসারী মেয়ে হলে যেটা হয় আর কি। এমন একটা সময় আমার দাদির সংসারেও অর্থনৈতিক সমস্যা এসে যায়। তিনি ধনী পরিবারের সন্তান হলেও তার হাজব্যান্ডের ঘরে যে তিনি ধনী হয়ে থাকবেন ব্যাপারটা কিন্তু এরকম না। সো তখন উনি কী করতেন, ভাত রান্নার সময় চাল কিছুটা উঠিয়ে রাখতেন, মানে প্রতিদিনের যে রান্না সেখান থেকেই উঠিয়ে রাখতেন। 1 সপ্তাহ শেষে ওনার যে চালটা হতো সেটা আবার আমার দাদার কাছেই বিক্রি করতেন এবং সেই টাকাটা দিয়েই উনি সংসারের অন্য জিনিস কিনতেন বা নিজের হাত খরচ চালাতেন। এমন না যে বাড়তি চাল চুরি করে, এরকম না, যে চালটা উনি রান্না করতেন সেখান থেকে উঠিয়ে রাখতেন। আগের যুগের মানুষ সামান্য সঞ্চয়কে এতটা গুরুত্ব দিত, আর সেখানে আমরা নিমেষেই শুধুমাত্র ফুটপাতে হেঁটে বেড়াতে বেড়াতেই 5,000 টাকা খরচ করে ফেলি। আপনার ছোট ছোট খরচের দিকে কিন্তু সবার আগে চোখ দিতে হবে, কারণ আপনাকে ধ্বংস করছে বড় খরচ নয়, কারণ বড় খরচ মানুষ প্রতিনিয়ত করে না, ছোট ছোট খরচই মানুষের ধ্বংস করে। আজকের 100, কালকের 50, পরের দিনের 300, এভাবে করে মাস শেষে দেখেন 10,000 টাকা শেষ। অথচ আমি যদি আপনাকে বলতাম যে এই 10,000 টাকা দিয়ে এই কাজটা করতে হবে, আপনি বলতেন না 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 না, 1 মাসে 10,000 টাকা খরচ করা সম্ভব না। তার মানে যখন আপনাকে একবারে 10,000 বলা হবে তখন সেটা আপনার জন্য ভার মনে হবে, কিন্তু চুপ চুপ করে আপনার কাছ থেকে মাসে 10,000 টাকা চলেই যাচ্ছে, যেটি আপনি হিসাব করছেন না বলে চোখে পড়ছে না। এই গাইডলাইনটা যদি মেনে চলতে পারেন, আশা করি মধ্যবিত্তদের জন্য, মানে অনেকেই যারা আমার থেকে সবাই আমি মনে করি বেশিই জানে, কিন্তু যাদের জানার কিছুটা ভুল রয়েছে তারা এটি ফলো করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিতে পারেন। আমি সম্পা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।